এই বুঝিয়ে এলো, সাইমুম এলো, মরুঝড় এলো, সুনামি এলো, এখনই আফা ঢুকে পড়লো, কালকে মোদি ঢুকে পড়লো, পরশু দিন পুরোপুরি বাংলাদেশ আওয়ামী লীগের সয়লাভ হয়ে গেল, এই বোধহয় সরকারের ক্ষমতা চলে গেল। মূলত এই যে একটা আনস্টেবল মন মানসিকতা, অস্থিরতা, নিরাপত্তাহীনতা, এর কারণে কিন্তু এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। ইটস নট এ প্রবলেম ফর আওয়ামী লীগ। কিন্তু ৩২ নম্বরের ব্যাপারটা কি? কারণ ওই যে সেই মুক্তিযুদ্ধের যে সূতিকাগার, আপনি দেখুন সেখানে সাংবাদিকদের উপরে নির্বিচার হামলা চালানো হয়েছে। যেই সাংবাদিকরা ১৫ থেকে ১৭ বছর জামাতের বিট করেছেন, সেই সাংবাদিকদের উপরেই তারা এলোপাথারি আক্রমণ করেছেন আওয়ামী লীগের দোসর বলে। তারা যাকে তাকে আওয়ামী লীগের দোসর ভাবছেন। অর্থাৎ জামাতের এত কেন রাগ এবং এত ভয় পাচ্ছেন কেন তারা? সব আওয়ামী লীগের দোসরেই ট্যাগ দিয়ে কি যে কারোর উপর হামলা বা তাই তো হচ্ছে। আপনি ভিডিওগুলো আজকে সকল প্রধান গণমাধ্যমে এসেছে, আপনারা দেখবেন যে যেভাবে নির্বিচারে সাংবাদিক পিটানো হয়েছে, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং সেই ক্ষেত্রে জামাত একটু দুঃখ প্রকাশ করেছে, মাত্র দুঃখ প্রকাশ করলেই কি এটা হয়ে গেল? কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। দলটির অপতৎপরতা ঠেকাতে রাজধানী সহ দেশের ৬ জেলায় সেনাবাহিনী এবং ৫ জেলায় বিজিবি মোতায়েন করে সরকার গড়ে তুলেছে কঠোর নিরাপত্তা বেষ্টনী। একই সাথে রাজপথ আজ মুখরিত ছিল বিএনপি, জামায়াতে ইসলাম ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভে। একদিকে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াতের আমির শফিকুর রহমান বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলছেন, জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে নিশ্চিত না হলে এই সরকার ৫ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না। অন্য প্রান্ত থেকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান স্পষ্ট করে জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমানে নিষিদ্ধ হলেও দল হিসেবে চিরতরে নিষিদ্ধ হবে কিনা তা নির্ধারিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে। কার্যক্রম নিষিদ্ধ একটি দলের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কেন এই রাজনৈতিক শক্তির মহড়া? কেন ২ বছর পরও বিচারের দীর্ঘসূত্রতা নিয়ে রাজপথে নামতে হচ্ছে গণঅভ্যুত্থানের পক্ষ শক্তিকে? আর রাজনীতির এই নতুন মেরুকরণে কার পাল্লাই বা ভারী হতে চলেছে? রাজপথের সরব রাজনীতি, এই শিরোনামে আজকের আলোচনায় সাথে আছি আমি ফারনাজ জুই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসিল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি, আছেন মাহবুব আজিজ, সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। আমার সর্বডানে আছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য, রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, যেমনটি বলছিলাম, একটি কার্যক্রম নিষিদ্ধ দলের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে আমরা দেখলাম যে রাজপথে আবারও রাজনীতি সরব হয়ে উঠল। সেই জায়গা থেকে দেখা গেল যে ৬টি জেলায় সেনা মোতায়েন রয়েছে এবং ৫টি জেলায় বিজিবি মোতায়েন রয়েছে। সে সঙ্গে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মাঠে সরব উপস্থিতি জানান দিয়েছে। এই যে রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঠে নামা, সেটি আসলে কি বার্তা দেয়? এটা হলো, আমি বললাম না, আসলে তাদের মধ্যে করার কিছু ছিল না। দে হ্যাভ নাথিং টু ডু। এখন কিছু এটা করতে হবে তো, কারণ মাঠে রাজনীতিতে যদি কোনো কারণে আপনার প্রতিযোগিতা না থাকে, পদ্মা নদী ধরেন, একটা পদ্মা নদী শুধুমাত্র এক তীর আছে, অন্য তীর নেই, তখন আর আপনি সেটাকে নদী বলতে পারবেন না, সেটা সাগর হয়ে যায়। এখন আমাদের রাজনীতিতে হলো কি, রাজনীতিতে একটা ভারসাম্য থাকে, একটা ব্যালেন্স থাকে, পক্ষ থেকে বিপক্ষ থাকে। এই মুহূর্তে রাজনীতিতে সত্যিকার অর্থে প্রতিপক্ষটা নেই, শুধুমাত্র একটা পক্ষ আছে। সেটা জুলাই অভ্যুত্থানের একটা পক্ষ বলেন, তারপর সরকারের একটা পক্ষ বলেন, বিরোধী দলের একটা পক্ষ বলেন, আবার ঘুরে ফিরে যদি সব এক করেন, সবাই একই মায়ের পেটের জলা ভাইয়ের মতো আপনজন। তো এরকম একটা পরিস্থিতি যখন হয়, তখন মানুষ শত্রু খুঁজে এবং সেই শত্রু খোঁজার প্রেক্ষিতেই দেখা গেল যে এই যে আওয়ামী লীগ খুঁজতে গিয়ে বিশাল একটা মহড়া। আমি তো সরকারকে ধন্যবাদ জানাই যে তারা মাত্র ৬টি জেলাতে সেনাবাহিনী মোতায়েন করেছে। তারা যে একই সঙ্গে যদি ৬৪টি জেলাতে তারা সেনাবাহিনী মোতায়েন করত, তাহলে আপনি কি বলতেন বলেন? মূল ব্যাপার হলো যে একটা রাজনৈতিক দল তারা কি করছে, হালকা পাতলা মাঝে মধ্যে ১০ জন ১২ জন লোক নিয়ে তারা একটা মিছিল করছে, মুখে মাস্ক দিয়ে এসে হঠাৎ করে কিছু পোস্টার সেটে আবার চলে যাচ্ছে।
তারপরে পুলিশের রাস্তার ওপাশে পুলিশ তার এগেনস্টে 10-12 জন লোক নিয়ে পুলিশ করছে এবং একটা সিন ক্রিয়েট করে একটা গালি দিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। আর তাদের এই কর্মকাণ্ডে আমরা পুরো জাতি উত্তাল হয়ে যাচ্ছি। এই বুঝিয়ে এলো, সাইমুম এলো, মরুঝড় এলো, সুনামি এলো, এখনই আফা ঢুকে পড়লো, কালকে মোদি ঢুকে পড়লো, পরশু দিন পুরোপুরি বাংলাদেশ আওয়ামী লীগের সয়লাভ হয়ে গেল, এই বোধহয় সরকারের ক্ষমতা চলে গেল। মূলত এই যে একটা আনস্টেবল মন মানসিকতা, অস্থিরতা, নিরাপত্তাহীনতা, এর কারণে কিন্তু এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। ইটস নট এ প্রবলেম ফর আওয়ামী লীগ। এটা আওয়ামী লীগের জন্য কোনো সমস্যা নেই। তারা এখন দেশের বাইরে আছে, বেশিরভাগ মানুষ স্থানচ্যুত। টেলিভিশন টকশোতে কিছু কিছু মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে প্রাসঙ্গিকভাবেই আওয়ামী লীগের নাম চলে আসে, কিন্তু ইট ডাজ নট মিন যে আমরা এখানে এসে কোনো পক্ষকে আওয়ামী লীগের মানে সরাসরি রিপ্রেজেন্ট করার মতো একটা সিঙ্গেল লোককে পাওয়া যাচ্ছে না বাংলাদেশে। আপনি বলেন, মানে আপনি একটা বিজ্ঞাপন দেন এখানে যে আচ্ছা আমার এখানে আজকে একেবারে বিএনপি বা এনসিপি বা যে কোনো একটা লোক আসবে, তার সাথে বিতর্ক করার জন্য আওয়ামী লীগের পদ এবং পদবিধারী পরিচয় দেবে আমি যুবলীগ করি, আওয়ামী লীগ করি, একজন লোককে আপনি আনতে পারবেন না। তো এই অবস্থাতে আপনি একটা টেলিভিশন শোতে আনতে পারছেন না। আপনি কাউকে যদি বলেন যে ঠিক আছে প্রেস ক্লাবের সামনে আজকে আওয়ামী লীগের অনুমতি দেওয়া হলো, সরকারি অনুমতি দিল, আমার কাছে মনে হচ্ছে না যে অলয়নে ছাড়েন। তাদের একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে আওয়ামী লীগের মধ্যে, সেই যুদ্ধ তাদের জয়লাভ করতে আরও বহু সময় লাগবে। এবং আমরা তো দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ মোটামুটি সরব, সেই জায়গা থেকে ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেন জানান দিয়েও তারা মাঠে নামতে ব্যর্থ হলো, সেটা কি আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ করে? নট লাইক দ্যাট, এটা কোনো দেউলিয়াত্ব না। এখানে আমরা আবার ভুল করি। প্রথমত এটা একটা বৃহৎ দল, কন্টিনিউয়াসলি 17টা বছর ধরে তারা অত্যন্ত শক্ত হাতে এই দেশটা চালিয়েছে এবং এই দেশ চালাতে গিয়ে তারা ভুল করেছে, ভালো করেছে, মন্দ করেছে, সব মিলিয়ে। কিন্তু যে প্রক্রিয়াতে এই সরকারটার পতন হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনটা হয়েছে, আর যে প্রক্রিয়াতে দুটো সরকারে আসছে পরপর, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে এসছে, তারপরে বিএনপি সরকারে আসছে। এখন এই বিষয়গুলো, অর্থাৎ এরকম একটা পরিস্থিতি যখন ঘটে তখন সময় লাগে আর সুযোগ লাগে। সময়টা হলো এরকম একটা পরিস্থিতি যদি আপনি সময় ধরেন অ্যাটলিস্ট 2 যুগ লাগে ফিরে আসতে। আপনি দেখুন বিএনপির বিরুদ্ধে যে 111টা হলো, সেই বিএনপির বিরুদ্ধে 111টা হলো, সেই 111-এর পরে বিএনপিকে আবার ফিরে আসতে তাকে 19 বছর অপেক্ষা করতে হয়েছে। 75-এর পরে আওয়ামী লীগকে ঠিক একইভাবে আপনি দেখুন 96 সনে তাকে আসতে হয়েছে 21 বছর তাদেরকে অপেক্ষা করতে হয়েছে ক্ষমতা আসার জন্য। কাজে আমরা যদি খুব একেবারে হাইপারসনিক ওয়েতেও চিন্তা করি, তাহলে এই আওয়ামী লীগ আবার যদি ক্ষমতায় ফিরে আসবে, আপনাকে ধরে নিতে হবে মোটামুটি 2 যুগের একটা ঐতিহাসিক ব্যারিয়ার রয়েছে। এটা হলো একটা। 2 নম্বরে হলো যে কখনো গণ অভ্যুত্থানের মাধ্যমে যদি একটা রাজনৈতিক সরকারের পরাজিত হয়, সেই ক্ষেত্রে রিকনসিলিয়েশন ছাড়া সেই রাজনৈতিক শক্তিকে প্রতিষ্ঠা করতে মানে আমি ইতিহাস জানি না উইদাউট রিকনসিলিয়েশন। এখানে সরকার, রাষ্ট্র, দেশ, বিদেশ বহু মানুষের একটা সংযোগ লাগবে, এই দলটিকে আমরা রিকনসিলিয়েশন করব। আদারওয়াইজ গণ অভ্যুত্থানের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে কোনো একটি দলের যদি পতন হয়, সেই দলটিকে দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় না। এই গেল মানে আওয়ামী লীগের দ্বিতীয় পরিণতি। তৃতীয় যেটি হতে পারে সেটি হলো যে বর্তমান সরকার যারা দেশ চালাচ্ছে, অতীতে যারা চালাচ্ছে, তারা খুব একেবারে রাষ্ট্রিক, ইংরেজিতে আমরা যে শব্দটিকে বলি যে রাষ্ট্রিকভাবে যদি তারা পরাজিত হয়, তারা যদি ফেইল করে, ব্যর্থ হয়, তারা যদি আরেকটা জনরোষের শিকার হয়, কিংবা দেশে যদি আরেকটা যাকে বলে অরাজকতা তৈরি হয়, তখন যে ভ্যাকুয়ামটা তৈরি হবে, সেই ভ্যাকুয়ামে এনি ওয়ান ক্যান কাম। এমনকি আমিও অনেক কিছু জায়গায় যেতে পারি, মানে আপনিও অনেক কিছু হতে পারে। এখানে মাহবুব আজিজ সাহেব আছেন, তিনিও হয়তো বড় একটা জায়গাতে চলে যেতে পারেন যখন একটা এরকম টার্মাইল অবস্থা চলে। এবং সেই টার্মাইলের মধ্যে আওয়ামী লীগ একটা বৃহত্তর শক্তি, তাদের একটা যে প্রচণ্ড জনপ্রিয়তা আছে, সেখানে এরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু যদি অ্যাজ ইউজুয়ালভাবে আমরা নিজেরা খুব উত্তেজিত না হই, নিজেরা একেবারে সারা বাংলাদেশের উপজেলাতে সব জায়গাতে সেনা মোতায়েন করে একেবারে আওয়ামী লীগ আসুক, আওয়ামী লীগের পিটিয়ে কাঁঠাল পাকায় যেভাবে, ওইভাবে আওয়ামী লীগকে পিটানোর জন্য হাতে তেল মেখে আপনি দাঁড়ায় থাকবেন 32 নম্বরের দিকে। তো এরকম পরিস্থিতিতে যদি আমরা বারবার এরকম কাজ না করি, তাহলে স্বাভাবিক গতিতে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনটা সময় নেবে। এই হলো বক্তব্য। কিন্তু আমরা এখন যা কিছু করছি, এটা আওয়ামী লীগের দুর্বলতা নয়। আওয়ামী লীগ চলে গেছে, তারা চিৎকার করবে, তারা ক্ষমতা হারিয়েছে, তারা ক্ষমতা ফিরে পেতে চাইবে।
তারা দেশের বাইরে চলে গেছে, তারা দেশে আসতে চাইবে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ক্ষতিপুষিতে চাইবে, তারা যাদের দ্বারা অপমানিত লাঞ্ছিত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তারা হুমকি দেবে, ধামকি দিবে। এটা একেবারে স্বাভাবিক একটা প্রক্রিয়া। সেই স্বাভাবিক প্রক্রিয়াটাকে আমরা যারা এখন আমাদের হাতে, আমরা এই দেশে আছি, আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আছে, আর্মস আছে, অ্যামুনিশন আছে, পুলিশ আছে, মিলিটারি আছে, বিজিবি আছে, সব কিছু আছে, আমরা কেন মানে ওই ভারত থেকে, দিল্লি থেকে, কলকাতা থেকে, ফেসবুক থেকে, ইংল্যান্ড থেকে যে কোনো একটা লোক কথা বলছে আর হালুম করে আমরা ঝাঁপিয়ে পড়ছি? এটা মানে আমার কাছে মানে খুব বেশি ফ্রুটফুল মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে একেবারে আমাকে যদি এখানে মুহূর্তে ধরেন আমি আপনার এখানে টেলিভিশন টক শোতে করছি, কিন্তু আমাকে কেউ একটা অনেক দূর থেকে একটা বকা দিল, আমি লাভ দিয়ে এখান থেকে বের হয়ে চলে গেলাম, চলে গিয়ে সামনে গিয়ে বললাম কই 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 আমি আসছি। তো এটা তো আসলে ওর সমস্যা না, এটা সবাই আমাকে বলবে যে আরে মিয়া তোমার তো একটা ওয়েট আছে, তোমার নাম এরকম, তুমি আগে এমপি ছিলা, তুমি এই দেখো ফার্নাস জুইয়ের সাথে বসে বসে টক শো করছিলা, কোথা থেকে ফেসবুকে এখানে বসে ফাঁকে ফাঁকে, ফেসবুকের ফাঁকে ফাঁকে তুমি টক শোর ফাঁকে ফাঁকে দেখছিলে, আর কি একটা গালি দিল, আর এখান থেকে লাভ দিয়ে বের হয়ে গিয়ে তুমি একেবারে বসুন্ধরার সামনে বসে হালুম হালুম শুরু করে দিলা। লোকজন আমাকে বলবে বদ্ধ উন্মাদ। তা আমার কাছে মনে হচ্ছে এই যে 23 তারিখ ঘিরে যে একটা রণোন্মাদনা, ওই আসছে, ওই বাজাচ্ছে, ধর ওকে আছে খেয়েই ফেলবো, হ্যাঁ, এত বড় সাহস বাংলার জমিনে বসে এখনো আওয়ামী লীগ করে, এই জিনিসগুলো দরকার ছিল না। আমার কাছে মনে হয় একেবারে ওপেন যদি ছেড়ে দিত, কিচ্ছু না, যা হবার এখন যা হওয়ার তার চেয়ে এক চুল বেশি কিছু হতো না, এক চুল বেশি কিছু হতো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাবালা রনি। জনাব মাহবুব আজিজ, ডিএমপি কমিশনার মসলিউদ্দিন আহমদ এক সংবাদ সম্মেলনে বলেছেন প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে আওয়ামী লীগ বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করেছিল বলে গোয়েন্দা তথ্য ছিল, সে কারণে রাজধানী জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেই সঙ্গে আমরা দেখলাম যে রাজনৈতিক দলের নেতা কর্মীদেরও উপস্থিতি রয়েছিল রাজপথে। আমরা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় প্রায়ই দেখতাম যে বিএনপি এবং জামায়াতের কর্মসূচি ঘিরে দলটির নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর যেরকম উপস্থিতি দেখা যেত, এবার আমরা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে একই ঘটনার পুনরাবৃত্তি দেখলাম। বিষয়টিকে কিভাবে বিশ্লেষণ করবেন? জি, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, যে 23 জুন যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এটা বর্তমান সরকার দেশের মানুষকে আসলে মুখস্থ করিয়ে দিল। এটা বোধহয় অনেকে জানতোই না, কারণ এর আগে তো কবে প্রতিষ্ঠাবার্ষিকী হয়েছে বা সেভাবে হয়েছে, একটা অন্যান্য রাজনৈতিক দলের যেমন প্রতিষ্ঠাবার্ষিকী হয় সেভাবেই সকলের হবে, কিন্তু একেবারে যেভাবে সাজ রব এবার করা হলো, এবং এতখানি প্রয়োজন ছিল কিনা, যেটা রনি ভাই যথার্থই বলেছেন, যেটা তো স্বাভাবিকভাবে যা হবার আপনার কার্যক্রম নিষিদ্ধ বলা হচ্ছে সরকারিভাবে, কিন্তু অধিকাংশ নেতাকর্মী তো অনুপস্থিত, এবং সেই জায়গায় একটি যেহেতু এত বড় একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, তার পরবর্তীতে দৃশ্যমান নয় নেতা যারা নেতৃত্ব পর্যায়ে, সেই জায়গায় খুব বেশি কিছু কি করবার ক্ষমতা ছিল দলের নেতাকর্মীদের। তো সরকারের এই আচরণ এবং বিরোধী দলের আচরণ, বর্তমান বিরোধী দলের কিছু ভূমিকার কথা আমি বলি। আজ সকালবেলা 32 নম্বরে যা ঘটলো আপনারা জানেন, যে মোটামুটি সকাল 8টার থেকে সেখানে প্রচুর জামায়াতের ইসলামীর পক্ষ থেকে। আচ্ছা, জামায়াত ইসলামী সেখানে যাবে কেন? ধানমন্ডির 32 নম্বরকে আওয়ামী লীগের প্রধান কার্যালয়, মানে জামাতের এত রাগ কেন 32 নম্বরের উপরে, অথবা সাম্প্রদায়িক শক্তির, অথবা যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে? আজকেও সেখানে ভাঙচুর হয়েছে, এমনই শক্তিশালী সেই ভবন যে এখনো সেই 32 নম্বরের ধ্বংসাবশেষ কিন্তু আছে, এখনো ইট আছে, বারবার ভাঙার পরেও সেখান থেকে ইট কিন্তু সরে না, অথবা ইট বোধহয় ওখানে তৈরি হয় কিনা কে জানে। কারণ এইটা কিন্তু জামাতকে উত্তর দিতে হবে যে তাদের কেন সেখানে অবস্থান গ্রহণ করতে হবে। এবং সরকার যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কথা বলা হয়েছিল যে নাশকতা, তাহলে কি বিরোধী দল নাশকতা করছে, তখন সরকার কেন নিশ্চুপ থাকবে? এবং এটা কি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়? সেখানে কি কোনো মানুষ থাকে? কেন্দ্রীয় কার্যালয় হলেই বা করবে কেন? হ্যাঁ, সেটা কেন্দ্রীয় কার্যালয় হলেও বা করবে কেন? এবং সেটার দায়িত্ব কি বিরোধী দলের? আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল, সেনা মোতায়েন রয়েছে বিভিন্ন জেলায়, বিজিবি সদস্যরা পর্যন্ত রয়েছে। সেটা তো করেছেই, কিন্তু 32 নম্বরের ব্যাপারটা কি? কারণ ওই যে সেই মুক্তিযুদ্ধের যে সূতিকাগার, আপনি দেখুন সেখানে সাংবাদিকদের উপরে নির্বিচার হামলা চালানো হয়েছে। যেই সাংবাদিকরা 15 থেকে 17 বছর জামাতের বিট করেছেন, সেই সাংবাদিকদের উপরেই তারা এলোপাথারি আক্রমণ করেছেন আওয়ামী লীগের দোসর বলে। তারা যাকে তাকে আওয়ামী লীগের দোসর ভাবছেন। অর্থাৎ জামাতের এত কেন রাগ এবং এত ভয় পাচ্ছেন কেন তারা? আওয়ামী লীগের দোসর এই ট্যাগ দিয়ে কি যে কারোর উপর হামলা বা
তাই তো যদি হচ্ছে। আপনি আক্রমণ করা যায়? ভিডিওগুলো আজকে সকল প্রধান গণমাধ্যমে এসেছে, আপনারা দেখবেন যে যেভাবে নির্বিচারে সাংবাদিক পিটানো হয়েছে, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং সেই ক্ষেত্রে জামায়াত একটি দুঃখ প্রকাশ করেছে, মাত্র দুঃখ প্রকাশ করলেই কি এটা হয়ে গেল? আপনাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং ভিডিওতে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে, আপনি দেখুন যে বিরোধী দলের কাজ কি, সরকারের সমালোচনা করা। তো প্রথমত আমরা সরকারের এই যে বাজেট অধিবেশন চলছে, সেখানে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী বলেছেন একটি কথা, আপনারা খেয়াল করবেন যে প্রথম অধ্যায়ের ৮ম ধারায় বলেছেন, অর্থনৈতিক ইঞ্জিন বিগত ১.৫ দশকের বেশি সময় ধরে ক্রমেই দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়েছে। আচ্ছা, একেবারেই ধ্বংস যদি হয়, তাহলে আপনি গত ১.৫ দশকে যেসব দেশ জিডিপির উৎকৃষ্ট প্রবৃদ্ধি অর্জন করেছে, সেই তালিকায় আমরা দেখছি চীন, ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর। এইখানে কিন্তু বাংলাদেশের নাম। আপনি ২০০৬ সালে বিএনপি যখন শাসনামল শেষ করে, তখন বাংলাদেশের জিডিপি ছিল $৭২ বিলিয়ন, আর ২০২৪ সালে সেই জিডিপি হয় $৪৫০ বিলিয়ন। তাহলে বাংলাদেশ কি করে তলানিতে পৌঁছায়? এইটা বর্তমান অর্থমন্ত্রী যেমন বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারও বলেছেন, কিন্তু বাস্তবতা তো সেখানে মিলে না। বিশ্বব্যাংকের তথ্য বলছে ২০১০ থেকে পরবর্তী ১৫ বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে প্রায় ৩% ছিল। এই নির্দিষ্ট ১.৫ দশকে চীনের গড় প্রবৃদ্ধি ছিল ৫.৭%, বাংলাদেশ ও ভারতের ৬.২৪%, আর সেখানে পাকিস্তানের প্রবৃদ্ধি ছিল ৩.৫%। আওয়ামী লীগ কর্তৃত্ববাদী শাসন করেছে, আওয়ামী লীগ স্বৈরাচারী শাসন করেছে, একা একা ভোট করেছে, এগুলো সবই সত্য। সেই সত্য যেমন এটাও মানতে হবে, আবার আওয়ামী লীগের আমলে বাংলাদেশের জিডিপির গড় প্রবৃদ্ধি ৬.৫ হারে বেড়েছে, এটাও সত্য, এবং সেটা বিশ্বব্যাংকের তথ্য মতে। এখন অর্থমন্ত্রী যখন এই কথা বলছেন, বিরোধী দলের পক্ষ থেকে এই তথ্যগুলো সংসদে আসা উচিত না? তারা সেই কাজ বাদ দিয়ে তারা ৩২ নম্বরের সামনে গিয়ে সকাল ৮টায় পৌঁছে যাচ্ছে। সেই বিরোধী দলের হাতে তাহলে বাংলাদেশ আসলে কতখানি জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারবে সরকারকে? আপনি দেখুন, পাকিস্তানের সাথে উচ্চ শিক্ষার একটা চুক্তিতে যাচ্ছে বাংলাদেশ। তো পাকিস্তানের প্রবৃদ্ধি যদি ৩.৫ হয়, আর বাংলাদেশের প্রবৃদ্ধি যদি ৬.৫ হয়, বাংলাদেশ কেন তার অর্ধেক আয়ের পাকিস্তানের সাথে উচ্চ শিক্ষায় যাবে? এটা অন্তর্বর্তীকালীন সরকার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলে বলে পাকিস্তানের সাথে গাঁটছড়া বাঁধতে চেয়েছিল। বাংলাদেশের শিক্ষামন্ত্রী তো সেখানে যাওয়ার কথা দরকার নেই। তাহলে এই সমালোচনা করবে কে? বিরোধী দল। তারা কি করছে? তারাও তো পেয়ারের পাকিস্তান ছাড়া কিছু বোঝে না। আপনি দেখুন, সঙ্গীত শিক্ষক নিয়োগ যে সিদ্ধান্ত বাতিল করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেইটাতেই কিন্তু একমত আছে বর্তমান সরকারও। কেন সঙ্গীত শিক্ষা কেন বাতিল করতে হবে? সৌদি আরবেও তো সঙ্গীত শিক্ষা আছে। তাহলে আপনি যখন সেই কাজ করছেন, এটা কে বিরোধিতা করবে? বিরোধী দলের বিরোধিতা করার কথা নয়, অথবা এই প্রসঙ্গ উত্থাপন করার কথা নয়। সেইটাতে আমরা সংসদে কি আলোচনা শুনছি? ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, মুতাবিবাহ, এইসব নিয়ে, নারী সংস্কার নিয়ে কি কোনো আলোচনা হচ্ছে? তাহলে সেটা যদি জামাতও না করে, বিএনপিও না করে, তাহলে বাংলাদেশের যে প্রকৃত বাস্তবতা নিয়ে আমরা কোথায় আলোচনা করব? আজকে আপনি বলছেন যে রাজনীতি উত্তপ্ত হওয়ার মতো তো কিছু ঘটে নাই। ২৪-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ যে অন্যায় করেছে, সেটার বিচার তো আইন আদালতে হবে। সেইটা না করে আপনারা জোর করে যখন মানুষের মুখ চেপে ধরতে চাচ্ছেন, তাহলে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে যাবে। আজই কিন্তু প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত। অবশ্যই, এবং আদালতকে সেই সিদ্ধান্ত দেবার আগে আপনারা যদি এভাবে সাজুয়া যান বের করুন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি, এই যুদ্ধাবস্থা কি কি চিত্র মানুষের সামনে ফুটিয়ে তোলে বলুন? আপনি কতদিন এভাবে পুলিশ দিয়ে ডিএমপি কমিশনার জানালেন যে তাদের গোয়েন্দা তথ্য ছিল যে আওয়ামী লীগ নাশকতার পরিকল্পনা করছিল। আমাদের যদি কোনো আসলে এমন ঘটনা ঘটে যেত, তার দায়ভার নিশ্চয়ই রাষ্ট্রের উপরই বর্তাত। নিশ্চয়ই, কিন্তু আমাদের গোয়েন্দা যে দপ্তরের যে সমস্ত খবর বার্তা আছে, সেই খবর বার্তা ৩২ নম্বরে বুলডোজার আসে কি করে, গোয়েন্দা দপ্তর সেটা জানায় না কেন? বাংলাদেশের যে আতুর ঘর, যেখান থেকে, এটা কি কোনো ব্যক্তির সম্পত্তি নাকি? আপনারা আমাদের যে পিতামহ বা পিতামহীর লাগানো বৃক্ষও তো আমরা উৎপাটন করতে চাই না। সেটা উঠে ফেললে আমাদের স্মৃতি চলে যায়, এবং সেইখানে এটা জাতির স্মৃতির সঙ্গে জড়িত। এটা যে তুলে ফেলা হলো, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো, মাজার ভাঙা হলো, তখন রাষ্ট্রের গোয়েন্দা দপ্তর কোথায় থাকে? কাজে আপনি গোয়েন্দা দপ্তরও যদি পিক অ্যান্ড চুজ করে, গোয়েন্দা দপ্তর যদি এরকম ভাবে ভয় দেখায় মানুষকে, তাহলে হবে কি করে? আমাদের তো জেলখানাগুলোতে জায়গা নেই। আওয়ামী লীগ করলে এখন 14 বছরের কারাদণ্ড হবার কথা। আপনি দেশে তো সব মানুষ ভয়েই অস্থির, তাহলে আপনি এখানে আওয়ামী লীগ পেলেন কোথায়? এবং সেই জায়গায় আপনারা শ্বাস রব করে তো সব মানুষকে আওয়ামী লীগ বানিয়ে দিচ্ছেন।
কাজে আপনার যেই বিরোধিতা আপনার করবার কথা সংসদে, যেখানে বলা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি একেবারে শূন্য, আবার অন্যদিকে বিশ্ব ব্যাংক বলছে গত 15 বছরে যেই 6টি দেশ সারা পৃথিবীতে ভালো করেছে তার মধ্যে বাংলাদেশ আছে, তাহলে সেটা তো মিলছে না। তার মানে আপনারা জোর করে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের তলাবিহীন ঝুড়ি বানিয়েছে, যেটা পাকিস্তান করেছিল, যেটা 71-এ আমাদের বিরুদ্ধে বলা হয়েছিল। সেই জায়গাতে বর্তমান সরকার বা বিরোধী দল যদি যায় তাহলে তো বাস্তবতার সাথে মেলে না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ। জনাব গোলাম মাওলা রনি, আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ঢাকায় আমরা দেখেছি কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী, তারপরেও জামায়াতে ইসলামীর আসলে 32 নম্বরে যে অবস্থান নেওয়ার কি দরকার ছিল? না, আমি বুঝছি না। এখানে মূল ব্যাপার হলো যে আমরা ইউনূস সরকারের পতনের এক নম্বর কারণ হলো তিনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেননি আর মবকে উস্কে দিয়েছেন। যেখানে মব হয়েছে ক্ষেত্র বিশেষে তিনি মবের কাছে অসহায় হয়েছেন। অনেক ক্ষেত্রে তিনি বা তার সরকার প্রমোট করেছেন যে তোমরা আরও মব করো, আর কিছু কিছু ক্ষেত্রে তারা তামসা দেখেছেন বসে বসে যে দেখি কি হয়। এর বাইরে ধরুন আমাদের কিন্তু এই ভদ্রলোকের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ ছিল না। পরে আমরা এই যে এখন আমরা জানছি এটা করছে ওটা করছে ওটা করছে ওটা করছে। তো মেজর যে দুটো বিষয়, সেই দুটো বিষয় এখন অতীতের যে কোনো সময়ের চাইতে খারাপ অবস্থায় আছে। ইউনূস জামানাতে যে আইন শৃঙ্খলা ছিল, এখন তার সাথে মোহাম্মদপুর থেকে শুরু করে যে সকল অপরাধপ্রবণ এলাকা আছে, কিংবা আপনি গত 4 মাসে যদি খুন, ধর্ষণ, রাহাজানি, ডাকাতির, ছিনতাইয়ের যদি আপনি তথ্য এবং ডাটা দেখেন, আপনি বলতে পারবেন না যে আমরা খুব ভালো অবস্থানে আছি। তো সরকার এই জিনিসগুলো করছে না। অধিকন্তু আপনি ছাত্রদল করুক, যুবদল করুক কিংবা জামাত করুক, ডাজ নট ম্যাটার। এদেশের আমার যদি আপনি এখন এই সরকার একটা সাংবিধানিক সরকার, সংবিধান অনুযায়ী যে কোনো ব্যক্তির জীবন, সহায় সম্পত্তি এগুলো নিয়ন্ত্রণ করা, রক্ষা করা, সংরক্ষণ করা, নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। যখন রাষ্ট্র এই দায়িত্ব পালন করবে না, তখন সাংবিধানিকভাবে রাষ্ট্র ইটসেলফ আদালতের কাঠগড়ায় দাঁড়াবে। আচ্ছা, আপনি বলেন যে 32 নম্বর যে ভবনটা, এটা তো কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন, এটা তো জামাতের মালিকানাধীন নয়। আপনি ধরুন জামাতের খুব রাগ, জামাতের অফিস বন্ধ করে রাখা হয়েছিল আওয়ামী লীগ জামানাতে। তো সেক্ষেত্রে তো তারা এই প্রতিষ্ঠানটি বন্ধ আছে, কিন্তু জামাতের এই অফিসগুলোতে আওয়ামী লীগ জামাতের যদি এইভাবে গিয়ে ইট হতো, ভাঙচুর হতো, কিছু হলে গিয়ে ওখানে গিয়ে সব দাঁড়াতো মগবাজারে গিয়ে, তখন আপনি কি বলতেন বলেন? বা আগামীতে যদি এই জিনিসগুলো আবার হয়, যে কোনো একটা পক্ষ দ্বারা যারা পরাজিত হবে, তো তাদের বাড়িঘর, সহায় সম্পত্তি, স্ত্রী পুত্র সন্তান যারা বিজয়ী আছেন, তারা যদি এটাকে গনিমতের মাল মনে করেন, তাহলে আমরা একটা ঠিক আদিম জামানাতে আয়ামে জাহিলিয়াতের যুগে চলে গেলাম না? এখন এই যে জামাত যে কাজটি করলো, আমি জামাতকে দায়ী করব না, আমি মূলত সরকারকে দায়ী করব। যে সরকার আওয়ামী লীগের নাশকতা বন্ধ করার জন্য সেনাবাহিনী নিয়োগ করলো, সেই সেনাবাহিনীকে 2 চোখে গ্লাস পরে তারা কেবলই মাত্র জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা এই কথা যাদের শরীরে লেখা আছে কিংবা মনের মধ্যে যাদের এই স্লোগান আছে তাদেরকে খুশ করেছে, নাকি এর বাইরে সত্যিকার অর্থে যারা রাস্তায় অকারেন্স ঘটাবে, হোয়াট এভার মেবি, এটা শাসক দলের লোকও হতে পারে, নাকি তাদেরকে ধরবে? এই কাজটা কেন এই যারা আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ছিল, মেট্রোপলিটন ডিএমপি কমিশনার ভালো কথা বলছেন, কিন্তু কেন তার এই যে সমস্ত এলাকাতে মারামারি হলো, কাটাকাটি হলো এবং কোনো রিজন ছাড়া ভাঙচুর হলো, কেন তারা সেই কাজটা করলো না? এটা বিশ্বাস করেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী দেশের বাইরে, এবং দেশের বাইরে গ্লোবাল পার্সপেক্টিভে যেমন দেখা গেল সে মালয়েশিয়াতে উনি ছিলেন, তারপরে এখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আজকে বক্তব্য দিলেন, তারপরে বেজিংয়ে আছেন। তো সেখানে বহু দেশের বহু সাংবাদিক আছে। এমন সময় যদি বাংলাদেশে এরকম একটা আইন শৃঙ্খলার অবনতির মতো ঘটনা ঘটে এবং এটি নিয়ে যদি তাকে জবাবদিহি করতে হয়, তাহলে তো তার সরকারের জন্য একটা শোভনীয় নয়। এবং আন্তর্জাতিক মহলেই বা কি বার্তা যায়, সেই আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের রিপোর্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসির স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, যেমনটি বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন যে
বিচার নিশ্চিত করতে না পারলে সরকার 5 বছর মেয়াদ পূর্ণ করতে পারবেন না। তিনি আরো বলেন, যারা সমঝোতা করছে, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার স্বপ্ন দেখছে, তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। নাহিদ ইসলামের এই বক্তব্য কি সরকারের প্রতি সতর্ক বার্তা নাকি আলটিমেটাম? না না না, এটা কিছুই না। মানে এটা জাস্ট একটা পলিটিক্যাল, আমি বলবো রেটরিক। প্রথমত হলো যে এখানে রিয়েলিটি হলো বিএনপির যে মন মানসিকতা, চিন্তা চেতনা, তারা জামাতকে এবং এনসিপিকে সত্যিকার অর্থে একটা বিরোধী দল মনেই করে না। তারা যেটা মনে করে যে একটা ফেয়ার ইলেকশন হলে বড় জোর 7-8টা সিট হয়তো জামাত পেত। ফলে জামাতের যে 70-80টা যে সিট, সেই 70-80টা সিট হলেও তারা তাকে ওই 6 থেকে 7টি সিট এই পরিমাণ তারা ভ্যালু করে। আর এনসিপি, নাহিদ বা এই দলটি নির্বাচনে গিয়ে আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, জাতীয় পার্টি থাকবে, তারা কোনো একটা সিটে স্বতন্ত্র ইলেকশন করে, মানে তাদের দলের পরিচয় ইলেকশন করে প্রতীক নিয়ে জিতে আসবে, এটা বিএনপি বিশ্বাসই করে না, জামাতও করে না, অন্য কেউ করে না। ফলে নাহিদ ইসলাম হয় কি, একটা সময় আছে এখন বিরোধী দলীয় চিফ হুইপ, তারপরে শেষ একটা দলের প্রধান, বিপ্লবের অগ্রনায়ক, তার অনেক কথা শুনতে হচ্ছে, কিন্তু অন দ্য লং রানে তাকে যদি এই রাজনীতিতে সাস্টেন করতে হয়। আপনি দেখেন, আমার একজন ছোট মানুষ, আমি যখন 2001 সনে ন্যাশনাল পলিটিক্স শুরু করলাম, আজ থেকে 26 বছর আগে, তখন আমার কোম্পানিতে হাজার হাজার লোক চাকরি করছে। আমি এমন একটা পরিবার থেকে আসছি যে পরিবারটা 1954 থেকে পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু আমার অবস্থা দেখেন 25 বছর পর আমি কোথায় আছি। ফলে এই রাজনীতিতে 2 বছর, 6 মাস, 3 মাস, 1 বছর, 5 বছর, এটা কোনো ইতিহাস নয়। এখানে দীর্ঘমেয়াদে যদি টিকে থাকতে হয়, দীর্ঘমেয়াদে টিকে থাকতে অনেক কিছু দরকার হয়। তো এখন নাহিদ, হাসনাত, সার্জিস, অন্যান্য যারা তরুণ বন্ধুরা আছেন, রাজনীতি করছেন, তাদেরকে আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের কথাবার্তা বলাটা আমার কাছে শোভনীয় মনে হচ্ছে না। জামাত বলতে পারে, এই ধরনের কথা জামাত বলতে পারে, সরকারকে আলটিমেট টাইম দেওয়া, সরকারকে ফেলে দেওয়া, আওয়ামী লীগকে তাড়িয়েছি, এটা করেছি, ওটা করেছি, এই সমস্ত কথাগুলো মানে এতটা বাস্তবতা বিবর্জিত, মানে বলার সঙ্গে সঙ্গে মানুষ মনে করে ওই ডিবি অফিসের কাহিনী, যে ডিবি অফিসে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তারা কি বলেছিল, কি করেছিল। এবং নাহিদ ইসলাম কিন্তু আরো অভিযোগ করেছে যে গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার না করায় বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে। এই দুই শক্তির বিরুদ্ধে আমাদের সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে। হ্যাঁ, অবশ্যই সে লড়াই চালাবে, আল্লাহ তাকে বিরাট শক্তি দিয়েছে, সদিয়েছে, এবং সে যখন ডাক দিবে আবার সেই জাগুবাহী কুণ্ঠের মতো সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসবে, ঢাকা শহরে তিল ধারণের জায়গা থাকবে না। এবং বর্তমানে আওয়ামী লীগ সরকারকে এমন একটা, বিএনপি সরকারকে এমন একটা অবস্থায় করবে, তারেক রহমান সাহেব তো ভয়ে ঘর থেকে বেরই হবে না। সে টেলিফোন করে নাহিদ সাহেবকে বলবে যে স্যার, আপনি আমাকে উদ্ধার করেন, আপনি না আসা পর্যন্ত আমার মিলিটারি পারছে না, কেউ পারছে না, আপনি আমাকে দয়া করেন। মানে মূল ব্যাপার হলো কি জানেন, আমাদের মুখ আছে, এই যে আমি আপনার এখানে আছে, মুখ আছে, ফ্রি স্টাইলে আমি এখানে বলে যাচ্ছি, এখানে নাহিদ না, নাহিদ শুনবে, নাহিদ হয়তো 2 দিন পরে, 1 দিন পরে শুনবে, শোনার পরে তার কিছু করার থাকবে না। আবার নাহিদের মুখ আছে, আল্লাহ তাকে মুখ দিয়েছে, এখন এটা তো আপনি বন্ধ করতে পারবেন না। কিন্তু রিয়েলিটি হলো আমাদের এই সমাজে একজন নাহিদ ইসলাম, একজন হাসনাত আবদুল্লাহ, একজন সার্জিস আলম যারা আছে, তাদেরকে পলিটিক্যালি যদি গ্রহণযোগ্য হয়, বিএনপির মতো একটা দলকে থ্রেট দিতে হয়, এবং আওয়ামী লীগের মতো একটা দলকে যদি তাদেরকে থ্রেট দিতে হয়, দে নিড টু স্পেন্ড ম্যানি ইয়ার্স ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স। কিন্তু সেই জায়গাতে হচ্ছে না। ফলে এই যে আমরা তাদেরকে নিয়ে আলোচনা করছি, মানে এটা যখনই কোনো মানে বিএনপির শীর্ষ নেতা দেখছেন, তারা মেজাজ হারিয়ে ফেলছেন, এবং এতে করে নাহিদদের যেটা হচ্ছে, তাদের যে নর্মাল রাজনীতির যে একটা ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে, এখানে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ফলে এই নাহিদ আমার বড় ছেলে, মানে এই ছেলেটা আমি কি বলবো, আমার যে বড় ছেলে এল্ডার সান, তার চেয়ে 4 বছরের ছোট, জাস্ট 4 বছরের ছোট। এখন এটা হলেই তো হবে না, তাদেরকে এখন অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, রিয়েলিটি বুঝতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখেন, আমেরিকার মতো দেশে, আমেরিকার লোক তো আমাদের দেশে কম স্মার্ট না, সেখানে কেন রিপাবলিকান অ্যান্ড ডেমোক্র্যাট এই দুটো পার্টি স্ট্যাবলিশড হয়ে গেল। ইংল্যান্ডের মতো জায়গাতে লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি, এর বাইরে কেন চতুর্থ দল, তৃতীয় দল শক্তিশালী হতে পারে না। ভারতের মতো জায়গাতে ন্যাশনাল পলিটিক্সে এখনও পর্যন্ত বিজেপি এবং কংগ্রেসের বাইরে গিয়ে কেন একটি দল এই গত দীর্ঘদিন ধরে 1947 থেকে আজ অবধি দাঁড়াতে পারল না।
এই ইতিহাসটা বুঝতে হবে। ইভেন পাকিস্তানে দেখেন কটা রাজনৈতিক দল আছে, আপনি বাংলাদেশ থেকে আপনি দেখেন এত চেষ্টা করলো, ইমরান খানের মতো তো সুপারম্যান আমাদের মানে পুরো এশিয়াতে হয়নি। তো এখন আপনি ইমরান খানকে ব্যক্তিত্ব ধরেন, নাহিদের ধরেন, হাসনাতকে ধরেন, তো সেই ইমরান খান সেখানে আজ দেখেন ভ্যানিশ হয়ে গেছে সমস্ত কিছু। ঘুরে ফিরে সেই জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি, ঘুরে ঘুরে নওয়াজ শরীফের সেই মুসলিম লীগ, এর বাইরে তো যাওয়া যাচ্ছে না। এখন এই বাংলাদেশে যাই বলেন না কেন, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এই তিনটি পার্টি মোটামুটি দাঁড়িয়ে গেছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মোল্লা রনি। জনাব মাহবুব আজিজ, আওয়ামী লীগ আমলের গুম খুনের বিচার করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজুন, এমন মন্তব্য করেছেন জামায়াত আমির। আমরা কিছুদিন আগে শুনেছিলাম বিরোধী দলের নেতা বলছিলেন যে আমাদের গরম বিরোধী দল ভাববেন না, আমরা গঠনমূলক সমালোচনা করব সরকারের। আবার অন্যদিকে দেখা যাচ্ছে অনিবার্য বিপ্লবের কথা বলা হচ্ছে, সরকারকে 4 মাসের ব্যবধানে বলা হচ্ছে রাস্তা খুঁজুন। সেগুলো আসলে কি বার্তা দেয়? পলিটিক্যাল রেটরিক নাকি বিরোধী দলের অবস্থানে কোনো দ্বৈততা দেখছেন? আসলে এগুলো বার্তা দেয় কি শূন্য গর্ভ অবস্থা, পায়ের তলায় মাটি না থাকলে এই ধরনের কথা বলা যায়। আচ্ছা, আপনি যে প্রশ্নগুলো করলেন একটু দেখুন তো, আমরা যদি একটু আলোচনা করে দেখি যে বিরোধী দল কি কি বিষয়ে কথা বলছে। তাদের কথা বলার প্রধান বিষয় হচ্ছে আওয়ামী লীগকে কোথাও দাঁড়াতে দেব না, সরকার যদি এই করে তাকে অদৃশ্য করে দেব, নানান রকমের হুমকি ধামকি, অর্থাৎ আরেকজনের গণতান্ত্রিক অধিকারকে আমরা হরণ করে ফেলবো। এই তো আপনার দলের আদর্শটা কি? কি কারণে মানুষ, আপনি যে আরেকজনের গণতান্ত্রিক অধিকার হরণ করবেন, মানুষ আপনাকে সাপোর্ট করবে কেন? আজ পর্যন্ত এই এনসিপির রাজনৈতিক দর্শন আদর্শ আমরা জানতে পেরেছি। তাদের রাজনৈতিক আদর্শ কি? অর্থনৈতিক কোন বিন্যাস তারা পছন্দ করছেন? তাদের দলীয় যে গঠনতন্ত্র, তারা তাদের যে রাজনৈতিক অবস্থান বিভিন্ন ইস্যুতে, এই যে একটা বাজেট অধিবেশন হচ্ছে, এই চলতি বাজেট অধিবেশনে তারা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করছে আপনি দেখুন তো। রাজনৈতিক দল হিসেবে জামাত বা এনসিপি সরকারি দলকে কি আসলে চ্যালেঞ্জ জানাতে পারছে আদৌ? এই সমস্ত কথাবার্তা বলা এক ধরনের তো প্রীতি ম্যাচের মতো মনে হচ্ছে যে ওই যে এরশাদ আমলে ফ্রিডম পার্টি ছিল না বিরোধী দলের একটি আসনে, কুরাল মার্কা প্রতীকে, আপনার মনে আছে নিশ্চয়ই, জোর করে একটা বিরোধী দল বানানো হয়েছিল। আওয়ামী লীগ আমলে জোর করে বিরোধী দল বানানো হয়েছিল জাতীয় পার্টিকে। তখন আমরা সংসদে কি আলোচনা শুনতাম? যে এই সমস্ত সুবিধার এই কি নেওয়া যাবে না নেওয়া যাবে, প্লট ফ্ল্যাটের আলাপ শুনতাম। বর্তমান জাতীয় সংসদে আসলে আমরা কি আলাপ শুনছি? আমরা প্রথম অধিবেশনে অধিকাংশ সময়, 1.5 মাসের সময় অধিকাংশ সময় সংবিধান সংস্কার নিয়ে আলোচনা শুনেছি। সেই সংবিধান সংস্কার নিয়ে কেন আলোচনা? জুলাই সনদে আছে ইত্যাদি, এটা নিয়ে অনেক বাহাস আমরা শুনলাম। এইবারের দ্বিতীয় অধিবেশনে আমরা কি শুনতে পাচ্ছি? এর আগে গাড়ি চেয়েছিলেন এলাকা যাবার জন্য হাসনাত আব্দুল্লাহ, আর বাড়ি চেয়েছিলেন, এলাকায় অফিস চেয়েছিলেন ওই কুড়িগ্রামের এমপি মহোদয় এনসিপির। তো এই তো ছিল। আর এবার নানান রকম পর্দা, ওয়াশিং মেশিনের কথা শুনতে পাচ্ছি, মুতা বিবাহের কথা শুনতে পাচ্ছি। কিন্তু যেটা মূল প্রসঙ্গ, যে এই যে যেমন ধরুন মনিরুল হক চৌধুরী সাহেব, বিএনপির একজন প্রবীণ সদস্য, তিনি যেই ঠাট্টা চলে যে কথাটি বলেছেন, এটা অবশ্য ঠিকই যে আপনি তো যার যার ড্রেস কোড তার ব্যক্তি পছন্দের উপরে থাকবে, নিশ্চয়ই আপনি বক্রোক্তি করতে পারেন না কে কি পোশাক পরে আসবে, যেভাবে তিনি জামাতের নারী সদস্যদের মুখ ঢাকা প্রসঙ্গে বলেছেন। তবে এটাও তো সত্য যে একটা বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে, যেটা মধ্যম আয়ে পৌঁছে গেছে, সেই দেশের যারা সংসদ সদস্য, তারা যদি সব চোখ মুখ ঢেকে রাখে, শুধুমাত্র চোখ খোলা থাকে, সেইটা আসলে আমাদের ড্রেস কোডের মধ্যে পড়ে কিনা, এটা তো আলোচনা হতেই পারে। কেউ পড়তে পারবেন না তা নয়, কিন্তু এটা তো আলোচনা হতে পারে। এবং যেই নারীদের যে সংস্কার কমিশনের রিপোর্টটা ছিল, সেই রিপোর্ট যে হিমাগারে চলে গেল, এটা নিয়ে বিএনপি জামাত কেউ কথা বলে না। তাহলে মূল প্রসঙ্গগুলো নিয়ে কে আলোচনা করবে? আপনার তো সম অধিকার তো কেউ কাউকে দেবে না, অধিকার তো দেবার বিষয় নয়। সম মর্যাদা, যেটা তারেক রহমান সাহেব নির্বাচনের আগে বলেছেন যে এদেশে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকলের সমান মর্যাদা থাকবে। এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে যে আলোচনাগুলো করেছিলেন বিএনপি ঠিক নির্বাচনের 15 দিন আগে, আমরা কি নির্বাচনের পরে এই কোনো প্রসঙ্গে কোনো রকম আলাপ দেখতে পাচ্ছি? নাকি আবার 5 বছর আগে নির্বাচনের আগে বিএনপির মুক্তিযুদ্ধের কথা মনে পড়বে? যেভাবে জামাত এবং জামাতীয় আদর্শের লোকজন মুক্তিযুদ্ধকে হেয় করেন, ছোট করেন, এটা কি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে হওয়া সম্ভব? এবং বাংলাদেশের কি ইতিহাস নিয়ে ন্যূনতম শ্রদ্ধার কোনো বিষয় থাকবে না? এই ব্যাপারে কি বিএনপি সচেতন?
আজকে যাদেরকে আপনি এইভাবে পেলে পুষে বড় করছেন, আগামীতে এই যে ভাই বললেন 77টি আসন, মানি আর না মানি তার আজকে 77টি আসন, আগামী নির্বাচনে যদি তারা 177 হয় আপনি কি করবেন? আপনার তো সেরকম আর্থিক সঙ্গতিও নাই জামাতের মতো। জামাতের আমির সাহেব আজকে প্রায় 10 কেজি করে আম প্রত্যেকের জন্য নিয়ে আসছেন এবং হিসাব করে দেখা গেছে 10 লাখ টাকার আম তিনি কিনেছেন তার বন্ধু বান্ধবকে দেবার জন্য। ভালো কথা, 10 লাখ টাকা তিনি ইনকাম করতেই পারেন। আবার এর আগে 1200 শহীদের বাড়িতে গেছেন 2 লাখ টাকা করে নিয়ে, এটা তাদের পক্ষ থেকে বলা হয়েছে। 2 লাখ গুণ 1200 কত টাকা হয়? তাহলে এই যে তারা ইসলামী ব্যাংক থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে, এর সাথে পাল্লা দেওয়ার জন্য আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলো তো তাদের কোনো প্রতিষ্ঠান সেই অর্থে তৈরি করেন নাই। প্রতিষ্ঠান করা ভালো, কিন্তু সেগুলা কি নীতি নৈতিকতার মধ্যে দিয়ে চলছে কিনা, নাকি কোনভাবে চলছে, সেটাও তো সরকারকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। সবচেয়ে বড় কথা, রাজনীতি তো রাজনীতিবিদরাই করবেন, কিন্তু নীতি আদর্শের ভিত্তিতে করবেন। আমরা শুধুমাত্র তাকে কথা বলতে দেব না, তুমি ফ্যাসিবাদী, তুমি স্বৈরাচারী বলে সাংবাদিকদের হরে ধরে পেটাবো, যাকে তাকে আমরা সবাই মিলে মব সন্ত্রাস করবো। আজকে যেই ঘটনাটি ঘটেছে সকালবেলা, এটা সারা আমাদের প্রধানমন্ত্রী বিদেশে সফররত, সেখানে আমাদের দেশের ভাবমূর্তি কি খুব উজ্জ্বল হলো? আমরা কি এটা কোন গণতন্ত্রের চর্চা আমরা করতে চাচ্ছি? 24-এর গণ অভ্যুত্থান কি এই সাম্প্রদায়িক শক্তির নেতৃত্ব হয়েছিল নাকি? 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট যেই মুক্তির মন্দিরে সোপানতলে গান গেয়েছিলাম, এই গান কি জামায়াতে ইসলামের গান? তাহলে আজকে তারা 24-এর সকল ফল তারাই একা ভোগ করতে চায়, এবং তারা যেভাবে চিৎকার চেঁচামেচি করছে, তাতে মনে হয় যে আওয়ামী লীগকে এখানে শূন্য করতে পারলেই বাংলাদেশের রাজনীতি সবচেয়ে বড় অর্জনটা হয়ে যাবে। আপনি বাংলাদেশের যেই সর্বশেষ গ্রাহ্য নির্বাচন এই 25-এর আগে, তাতে তো আওয়ামী লীগের ভোট এবং বিএনপির ভোট প্রায় সমান 40%-এর বেশি। তাহলে এই ভোটের যে প্রায় 4 থেকে 5 কোটি মানুষকে আপনি দেশ থেকে বের করে দিবেন? কাজেই আপনাকে তো একটা সংগতিপূর্ণ রাজনৈতিক আচরণ করতেই হবে। সেই জন্য আমাদেরকে ফ্যাসিস্ট বললে তো হবে না। ইতিমধ্যে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তথ্য উপদেষ্টা এক ধরনের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগের কোনো সাবেক বা বর্তমান নেতা যদি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেন, তাহলে তিনি ব্যক্তি হিসেবে অংশ নেবেন, দলীয় পরিচয় বা দলীয় কর্মসূচির সামনে এনে প্রচারণা চালাতে পারবেন না। কিন্তু প্রশ্ন তো থাকে জনাব মাহবুব আজিজ, লেভেল প্লেইং ফিল্ড কিভাবে নিশ্চিত হবে? এই প্রশ্নটি রাখছি, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, গণতন্ত্রের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন গণতন্ত্র নিবেদন করছে আড়াই সিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাহবুব আজিজ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে, কিন্তু তারা ব্যক্তি হিসেবে অংশ নেবেন, এমনটি বলছেন তথ্য উপদেষ্টা। কিন্তু লেভেল প্লেইং ফিল্ড আসলে কিভাবে নিশ্চিত হবে? আচ্ছা দেখুন, যে আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ যখন কথা বলেন, এটা তো কেউ কাউকে কিন্তু অধিকার দেয় না। দেশটা কিন্তু সকলেরই, সরকারি দলের, বিরোধী দলের, অথবা যারা কোনো দলেই নাই তাদেরও। এবং সেই জায়গা থেকে অবশ্যই রাজনীতিতে তো এটা সকলে অংশগ্রহণ করতে পারবেন। এবং লেভেল প্লেইং ফিল্ডে এটা তো আমরা যতদূর আমরা জানি এবং অভ্যস্ত দেখে, যে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো মার্কায় হয় না, প্রতীকে হয় না, দলীয় প্রতীকে হয় না, এবং দলীয় পরিচয়েও হয় না। কাজেই এইটাতে এভাবে বলবারও কিছু নাই। আওয়ামী লীগ তো গত নির্বাচনেও অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগের ভোট ছাড়া বিএনপি 2/3 পেল কি করে? কাজে আওয়ামী লীগের ভোটাররা যে গত নির্বাচনে অংশগ্রহণ করেনি তাও তো সত্য নয়। কিন্তু এই যে পরিস্থিতিটা, তখন নির্বাচনের আগে আমরা দেখেছি বিভিন্ন এলাকায় অত্যন্ত অনুনয় বিনয় করে আওয়ামী লীগের সমর্থকদেরকে কথা বলেছেন, বিএনপির নেতারাও বলেছেন, জামাতের নেতারাও বলেছেন, এনসিপির নেতারাও বলেছেন। এমনকি এনসিপির নেতারা এও বলেছেন যাদের নামে মামলা, সেই অর্থে মামলা নাই, সকলে আওয়ামী লীগের লোকেরাও তাদের দলে যোগ দিতে পারবে। এইভাবে কিন্তু আমরা শুনেছি, দেখেছি, এবং অনেকেই বিভিন্ন জায়গায় যাচ্ছেও, দলবদল করছে। বিএনপি তো অনেকে যোগ দিচ্ছেন, জামাতে যোগ দিয়েছেন, এনসিপি তো যোগ দিয়েছেন, সেগুলো তো আছেই। কিন্তু মুশকিলটা হচ্ছে, আপনি যখন একটা নির্বাচন করবেন, সেই নির্বাচনে যদি আপনি বলেন যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক প্রতীক দুটি আমরা বলি, ধানের শীষ এবং নৌকা, আজকে আপনি একটা টুর্নামেন্ট আয়োজন, এই যে বিশ্বকাপ খেলা হচ্ছে, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স কিংবা স্পেন বড় দল, আপনি বললেন ব্রাজিল আর আর্জেন্টিনা বাদ কেন? তারা অনেক জিতে গেছে, বা এরা ফ্যাসিস্ট, এরা মারামারি করে খেলার মধ্যে, এরা বাদ দিয়ে আমরা দুটার দল খেলবো। তাহলে কি আসলে ঠিক টুর্নামেন্টই হলো? অন্তর্ভুক্তিমূলক টুর্নামেন্ট হলো? ঠিক একইভাবে আপনি আওয়ামী লীগের যারা দোষী নেতা তাদেরকে বিচার করুন, সেই বিচার আবার যুদ্ধপরাধী ট্রাইব্যুনালে আপনি ঢুকিয়ে দিলেন, এবং সেটার সাথে যুক্ত করে পুরো নির্বাচন আপনি 2 বছর ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহিত্যিক শাহরিয়ার কবির সহ অনেকেই জেলে আছেন। আপনি দেখুন শাহরিয়ার কবির অপরাধটা কি?
তার স্ত্রী মারা গেছেন, মেয়ে আত্মহত্যা করেছে, ওনার সারা জীবনের অধিকাংশ সময় তিনি যুদ্ধাপরাধের বিরুদ্ধে সাংবাদিকতা করেছেন, কাজ করেছেন, লিখেছেন। তাকে 2 বছর ধরে কোনো রকম অভিযোগপত্র ছাড়া তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। এরকম আরো অনেকের ক্ষেত্রেই আছে। 266 জন সাংবাদিকের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। যারা পেশায় আপনার অসৎ কাজ করেছেন তাকে অসততার মামলা দিতে হবে, তাকে তো আপনি হত্যা মামলা দিতে পারেন না। অর্থাৎ এই ধরনের অনেক কাণ্ড কারখানা করা হয়েছে, সেইগুলো কিন্তু এখনো সেভাবেই আছে। আপনি বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আপনি দেখবেন যে আওয়ামী লীগের যে সমস্ত তৃণমূলের নেতাকর্মী তারা কিন্তু সেই অর্থে খুব বড় ধরনের কোনো অপরাধের সঙ্গে যুক্ত নন। তাহলে তাদেরকে কেন এইভাবে বনে বাজারে ঘুরে বেড়াতে হবে? এগুলো মানবাধিকার লঙ্ঘন। আজকে যখন গণতান্ত্রিক একটা শাসন শুরু হয়েছে, আমরা কিন্তু বিগত 12 বছরে আওয়ামী লীগ যে দুঃশাসন করেছে, এখন আগামী 12 বছর বিএনপি সেই দুঃশাসন করবে, সেই জায়গায় কিন্তু আমরা থাকতে পারি না। আমাদের কোথাও না কোথাও থামতে হবে, আমাদের কোথাও না কোথাও বলতে হবে যে আমরা একটা পরম সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই। যে অপরাধ করেছে তাকে সেই অপরাধে আপনি অবশ্যই ফৌজদারি আইনের ব্যাপারে শাস্তি দেবেন, কিন্তু আপনি পিতার যে সম্পত্তি সেখান থেকে কাউকেই বঞ্চিত করতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ। জনাব গোলাম মাওলা রনি, এই যে অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলছিল জনাব মাহবুব আজিজ, কিংবা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি কিভাবে নিশ্চিত হবে? এটা উদারতা, ক্ষমা এবং বাস্তবতা বোঝা। আমরা যে কাজটি করি সেটা হলো যখন আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদের প্রতিকূল থাকে, আমি যে অপরাধ করিনি আমি মনে করি যে আমি ওইরকম অপরাধী, মানুষের মধ্যে এরকম একটা হীনমন্যতা কাজ করে। আর যখন আমাদের ক্ষমতা থাকে আমরা মনে করি যে আমরা আসলে কোনো অপরাধী করিনি বা করতে পারি না। তো এই যে মন মানসিকতার কারণে কি হচ্ছে, ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে আমাদের দেশের অর্থনীতি, রাজনীতি, চিন্তা চেতনা, এমনকি ধর্মীয় যে কর্মকাণ্ড, এই ধর্মীয় কর্মকাণ্ড কিন্তু মারাত্মকভাবে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে একেবারে উল্টে যায়। আপনি ধরুন যখন জামাত ছিল, ক্ষমতায় জামাত ছিল, সেই সময়টাতে একের পর এক মাজার ভাঙতে হলো। এই কারণটা হলো তারা বিশ্বাস করে, তাদের ধর্মের যে আইডিওলজিটা রয়েছে যে এই মাজার পূজাটা হারাম একটা জিনিস। এখন 1000 বছর ধরে এই বাংলা এই জিনিসগুলো চলছে। আর দীর্ঘদিন ধরে জামাতের যারা লোকজন আছে তারা তো রাজনৈতিক দল হিসেবে নতুন আসছে। এর আগে তাদের ওয়াহাবিবাদ আছে, তারা তাদের মওদুদিবাদ আছে, পাকিস্তানের মওদুদিবাদের আগে ওয়াহাবিবাদ আছে, ওয়াহাবিবাদের আগে ইবনে তাইমিয়াবাদ আছে, ইবনে তাইমিয়াবাদের আগে তাদের ইবনে কাসিরবাদ আছে। একটা ধারাবাহিকভাবে তো এই আদর্শটা চলে আসছে। তাহলে আপনি চিন্তা করুন, ইসলামের যদি 1400 বছরের ইতিহাস ধরেন, এই 1400 বছরের ইতিহাসে বিভিন্ন মতাদর্শের তারা সবাই ইসলাম করে, পাশাপাশি কিন্তু তারা চলে আসছে। কিন্তু আমাদের এই দেশে এই গত 2 বছরে যে সংঘাতগুলো হয়েছে, ধর্মের নামে জীবন্ত মানুষকে যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা আমার জানা নেই, এরকমভাবে কখনো ঘটেনি। তো এই জায়গা থেকে যদি বের হয়ে আসতে হয় তাহলে সত্যিকার অর্থে সহনশীলতা লাগবে এবং সবাইকে মনে করতে হবে যে এই দেশটা আমার একার নয়, এই দেশটি আমার পিতার নয়, এই দেশটির ওনারশিপ আমার নিজের নয়। এখানে 18 কোটি মানুষ, আমার যে অধিকার রয়েছে সত্যিকার অর্থে প্রত্যেকটা মানুষের সেম অধিকার রয়েছে। মানুষকে দেখুন, আমরা এখানে 3 জন রয়েছে, 3 জনের 3 রকম পেশা আছে। কারো হয়তো বয়স কম, কারো একটু টাকা আছে, কারো আলাদা পেশা আছে, কিন্তু সবার ঊর্ধ্বে কি আমরা মানুষ। আমাদের ব্যথা আছে, আমাদের বেদনা আছে। যে আঘাত অভিঘাত আমাকে আহত করে, আমার পাশে যে ভাই আছেন তাকেও ঠিক সেম আঘাত আহত করে, আপনাকে একই আঘাত আহত করে, বিং এ হিউম্যান বিং। তো যখন আমরা এই রাজনীতির অঙ্গনে যারা রাজনীতি করছি, আমরা যদি আমাদের প্রতিপক্ষকে মানুষ মনে করি যে এরা মানুষ, তাহলেই আপনার অর্ধেক সমস্যা চলে যায়। কিন্তু বর্তমান বাস্তবতায় সরকারের তরফ থেকে বলা হলো, যেমনটি তথ্য উপদেষ্টা বললেন, যে স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবে, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেবে কি না? এখানে মূলত যিনি বলেছেন তিনি তো আসলে ওরকম বিএনপির নীতি নির্ধারক নন। নীতি নির্ধারণের কথা বলার দরকার, তাই একটা বলে দিয়েছেন। তার বক্তব্যে তার কথায়ও বিএনপি চলবে না, আর তার আহ্বানেও আওয়ামী লীগের কোনো লোক আসবে না। এখানে মূল ব্যাপার হলো যে আগে আমি বলেছিলাম যে একটা রিকনসিলিয়েশন দরকার। আপনি যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগকে চান রাজনীতির ময়দানে, রাজনীতির যে ভ্যাকুয়ামগুলো আছে সেই ভ্যাকুয়ামটা পূর্ণ হোক আওয়ামী লীগের আদর্শ দ্বারা, সেখানে অবশ্যই আপনি
যেমন আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে চাই জামাত থাকুক, এনসিপি থাকুক, সবাই থাকুক, কিন্তু জামাতের যে লোকগুলো যুদ্ধ অপরাধ করেছে আমি তো তাদেরকে মানি না। আবার আওয়ামী লীগ আসুক, কিন্তু আওয়ামী লীগের যে লোকগুলো যদি অস্ত্র হাতে জুলাই বিপ্লবে সরাসরি হত্যা করেছে বা হত্যার সঙ্গে সম্পৃক্ত, সেই মানুষগুলোকে আপনি বিচার করেন। এখন 1400 মানুষকে যারা হত্যা করেছে আপনি 2800 মানুষকে বিচার করেন, 4000 লোকের বিচার করেন, কিন্তু আপনি একেবারে সারা বাংলাদেশে 4 কোটি মানুষই এই জুলাই হত্যার আসামি বানিয়ে দিয়ে তাদেরকে দৌড়ের উপর রাখবেন, ইকোনমি দেশ তার মানে তছনছ করে নির্বাচনের দেবেন। আগে অনেকগুলো বিষয় নিয়ে মীমাংসা জরুরি। অসংখ্য ধন্যবাদ অবশ্যই। জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি, ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।